আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিশ্ব ফুসফুস দিবস নিয়ে। বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস সবার জন্য, এই বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের গোল টেবিল আলোচনা। আমি প্রফেসর ডক্টর আলী হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব, এবছর বিশ্ব ফুসফুস দিবসের যে প্রতিপাদ্য বিষয়, এই বিষয়টি কি এবং কেন? এ বিষয়ে প্রতিপাদ্য হচ্ছে আপনার ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাংস ফর অল, অর্থাৎ নির্মল বাতাস এবং সবার জন্য সুস্থ ফুসফুস। এই প্রতিপাদ্যটা দেওয়াটা অবশ্যই যৌক্তিক, কারণ হচ্ছে কোভিড পরবর্তী এই টিএসডি অনেক অংশে বেড়ে গেছে এবং এই বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে এয়ার পলিউশনস। এবং আমরা জানি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এয়ার পলিউশন ক্রমাগত বাড়ছে এবং এয়ার পলিউশন রিলেটেড ডিজিজগুলো ক্রমাগতই বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই আজকের মূল আলোচনা হবে যে আমরা কীভাবে এয়ার পলিউশন কমাতে পারি এবং কীভাবে এয়ার পলিউশন রিলেটেড ডিজিজগুলোকে আমরা বাদ দিতে পারি অথবা প্রিভেন্ট করতে পারি এবং আমাদের ফুসফুসকে আমরা হেলদি রাখতে পারি। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর স্যার, প্রতি বছর আপনারা কেন বিশ্ব ফুসফুস দিবস পালন করেন? বিশ্বের প্রতিটি দেশেই আসলে বক্ষব্যাধি চিকিৎসকদের সংগঠন রয়েছে যারা বক্ষব্যাধির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকেন। এই সংগঠনগুলো মহাদেশীয়ভাবে আবার এক একটি প্রতিষ্ঠানের অধীনে রয়েছেন। এটি এশিয়াতে রয়েছে, আফ্রিকায় রয়েছে, ইউরোপে রয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায়ও রয়েছে। এগুলো অনেক দিন ধরেই কাজ করছে। 2017 সালে প্রথমবারের মতো একটি সংগঠন গঠিত হয়, সেটি হচ্ছে ফেডারেশন ফর ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটিস, এবং তারা একটি চার্টার ফর লাং হেলথ নামে একটি ঘোষণাপত্র তৈরি করেন, যেটিতে বক্ষব্যাধি নিয়ন্ত্রণের সমস্ত বিষয়গুলো যাতে জনগণ, যাতে সরকার এবং যাতে সর্বোপরি সকল মানুষ সম্পৃক্ত হতে পারে সেই ঘোষণাগুলো দেন। এই দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বব্যাপী যে বক্ষব্যাধির যে সমস্যাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা, সেগুলোর সমাধানের পথ খুঁজে বের করা, এ ব্যাপারে উন্নততর বৈজ্ঞানিক গবেষণা করা, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাতে বক্ষব্যাধি প্রতিরোধ করা যায়। আমরা যাতে পরিবেশ দূষণ, ধূমপান বা অন্যান্য যে বক্ষব্যাধি বেড়ে যাওয়ার যে কারণগুলো আছে সেগুলোর ব্যাপারে যাতে সবাই একযোগে কাজ করতে পারেন। যারা পলিসি মেকার আছেন তারা যাতে এ ব্যাপারে সচেতন হন এবং সঠিক আইন কানুনগুলো প্রয়োগ করেন বা প্রণয়ন করেন, সেই ব্যাপারে সচেতনতা তৈরি করা। সহকারী অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আপনাকে অনুরোধ করবো যে আসলে এই ফুসফুসের যে রোগগুলা, এই রোগগুলা কি এবং কোনগুলা কতটুকু মারাত্মক? ফুসফুসের বিভিন্ন পার্টস হিসেবে চিন্তা করে, অঙ্গ হিসেবে চিন্তা করে, তার মধ্যে একটি হলো ফুসফুসের শ্বাসনালী। সেটার জন্য যে রোগগুলো হয় সেই রোগগুলো হলো, প্রধান রোগ হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি যেটা বাংলায় বলা হয়। এছাড়া আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যা বিভিন্ন বায়ুজনিত এবং এনভায়রনমেন্ট পলিউশনের জন্য হয়, স্মোকিংয়ের জন্য হয়। এছাড়া আরেকটা আছে সিকিউরিটি উন্নয়নের জন্য, যেটা হয় ফুসফুসের ক্যান্সার। এছাড়াও আছে এমফাইসিমাটা, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং সিস্টিক ফাইব্রোসিস। ফুসফুসের প্রদাহজনিত যেটা হয়, যেটা ব্যাকটেরিয়ার জন্য হয়, সেটা হলো নিউমোনিয়া, এটা বাংলাদেশের কমন ডিজিজ। এছাড়াও যেটা সারা বিশ্বের প্রচলিত, সেটা হলো যক্ষ্মা রোগ। ডাক্তার আব্দুল শাকুর খান, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশ ও বিশ্বে ফুসফুস রোগের প্রাদুর্ভাব কেমন? যে দেশে দূষণ বেশি, যে দেশে পরিবেশগত দূষণ অথবা আমাদের যেটা বলতে পারি জনগোষ্ঠীর ঘনত্ব জাতীয় সমস্যা, সেখানে কিন্তু রোগগুলো বেশি হয়। আমরা মূলত ফুসফুসের অসুখগুলোকে যদি মূল দাগে মানে মূল পর্বে ভাগ করি, সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড নন ইনফেকশাস ডিজিজ। এখন ইনফেকশাস ডিজিজগুলো জীবাণু দ্বারা হয়। এই জীবাণু সব দেশেই আছে, যেখানে যত দূষণ জীবাণু তত বেশি। পরিবেশগত কিছু ফ্যাক্টরও আছে। তাহলে উন্নত বিশ্বে যে ইনফেকশাস ডিজিজ আছে সেটা তাদের ইনসিডেন্স হয়তো কম, আমাদের দেশের ঘনত্ব অ্যান্ড আদার্স কারণে ইনফেকশনটা বেশি, এটাও কমন। এখন আসে নন ইনফেকশাস। এখন একটা বিরাট স্লোগান চলে, নন কমিউনিকেবল ডিজিজ। এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমাদের রেসপিরেটরিতে অ্যাসমা আছে, সিওপিডি আছে, লাং ক্যান্সার আছে। এগুলোকে যদি ভাবি তাহলে এটা আমাদের ওই সমস্ত কারণে আমাদের দেশের ইনসিডেন্সটা বেশি। ডাক্তার আব্দুল আল মামুন, তিনি কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভার কেয়ার হসপিটাল, তাকে বলার জন্য অনুরোধ করব যে কারা ঝুঁকির মধ্যে রয়েছেন ফুসফুসের এবং রিস্ক ফ্যাক্টরগুলো কি? আমাদের ফুসফুসটা আল্লাহর একটা বড় নিয়ামত, কারণ আমাদের শরীরে
যতগুলো অর্গান আছে, হার্ট, কিডনি, ব্রেন, তাদের যা প্রয়োজন হয় একটা জিনিস, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন সাপ্লাইটাকে আনইন্টারাপ্টেড রাখা, সার্বক্ষণিক, যতক্ষণ আমরা বাঁচব, এটাই ফুসফুসের একটা বড় কাজ। এই কাজটা যতক্ষণ আমরা বেঁচে আছি, আমরা ঘুমিয়ে গেলে আমাদের অন্য অর্গানগুলো রেস্ট পায়, কিন্তু ফুসফুস রেস্ট পায় না। হার্ট এবং ফুসফুস দুটো চলতে থাকে। এই ফুসফুসের মাধ্যমেই আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তো যে পরিবেশে আমরা বসবাস করছি, যে বায়ুমণ্ডলে আমরা বসবাস করছি, এই বায়ুমণ্ডলের যে বাতাসের মধ্যে উপাদানগুলো আছে, এগুলো সহজে আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়। আর শরীরের অন্য কোনো জায়গাতে কিন্তু ঢোকার কোনো সুযোগ নাই, একমাত্র জায়গায় হলো এই শ্বাসনালী বা নাকে ঢোকে। কিন্তু তাহলে আমরা কেন বেঁচে আছি? আমাদের তো বারবার ইনফেক্টেড হওয়ার কথা, অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, কারণ আল্লাহ তাআলা আমাদের নাকের মধ্যে একটা সুপার এয়ার কন্ডিশনার সেট করে দিয়েছে। এখানে বাতাসটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়। এই মেকানিজমগুলোর পরে যে ফ্রেশ এয়ারটা আমাদের শ্বাসনালীতে যায়, আমরা ভালো থাকি। কোনোভাবে যদি এই পথটা বিঘ্ন ঘটে, এইগুলো চারটা মেকানিজমে কোনো একটা ইন্টারাপ্টেড হয়, তখন কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটে। পাশাপাশি কেউ যদি নাক বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নেয়, সে কিন্তু এই জিনিসটার সুযোগটা হারালো। রাতে যখন ঘুমাই, ফ্যান চলে, মাইটসগুলো নাকে যায় এবং নাকটা বন্ধ হয়ে যায়, তখন সে মুখ দিয়ে শ্বাস নেয় এবং ফলে তার ইজিলি শ্বাসনালী দিয়ে জিনিসগুলো চলে যাচ্ছে, অর্গানিজম ডাস্ট, ফিউম, মাইটস এবং অন্যান্য জিনিসগুলো চলে যায় এবং শ্বাসনালীর বিভিন্ন ধরনের ইনফ্লেমেশন, ইনফেকশন সব কিছু করতে পারে। তাই আমাদের শ্বাসনালীকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি, সবসময় আমরা যদি নাক দিয়ে শ্বাস নেওয়াটা ইনশিওর করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাংটাকে প্রোটেক্ট করতে পারি। ডক্টর গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া, উপসর্গগুলো কি, মানে কোন উপসর্গ হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব? আমরা যদি লক্ষণগুলি সাজিয়ে নিতে পারি বা লক্ষণগুলি সঠিকভাবে ধরতে পারি, তখনই আমাদের রোগ নির্ণয় এবং চিকিৎসা দুইটাই সহজ হয়ে যাবে। হতে পারে কাশি, সেকেন্ড আমরা বলি কাশির সাথে কফ বের হওয়া, থার্ড আমরা বলি কাশির সাথে রক্ত যাওয়া, ফোর্থ বুকে ব্যথা হওয়া, তারপরে শ্বাসকষ্ট, তারপরে শ্বাসের সাথে শব্দ হওয়া। এগুলি আমরা বলি যে প্রধান উপসর্গ। এই উপসর্গগুলির সাথেও আরও কিছু জিনিস থাকতে পারে, যেমন জ্বর থাকা, ক্ষুধা মন্দা এবং ওজন কমে যাওয়া। যখনই এইগুলি থাকে তখন আমরা ধরে নিই এগুলি ফুসফুসের উপসর্গ এবং আমার বক্ষব্যাধির শরণাপন্ন হওয়া উচিত। প্রফেসর ডক্টর শামীম আহমেদ, তিনি অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বিএসএমএমও। প্রফেসর শামীম, আপনি বলবেন একজন ফুসফুস রোগীর জন্য কি কি কাজ ঝুঁকিপূর্ণ? এটার যে লিস্ট এত বড়, আমি মোটা দাগে কয়েকটা জিনিস বলি। যে প্রথম কথা হচ্ছে, একজন ফুসফুসের রোগী উনি ধূমপান করবেন না, উনি স্থূলকায় হবেন না, উনি খাবারে চুজি না হয়ে এমন খাবার খাবেন যে খাবারে ওনার স্বাস্থ্যটা রক্ষা হয়। উনি কিন্তু সবসময় সচেতন থাকবেন যে উনি ৮-১০টা মানুষের মতো স্বাভাবিক না। সুতরাং যেসব জায়গায় বিভিন্ন ইরিটেন্ট অথবা কেমিক্যালস অথবা পলিউশনের সমস্যা আছে, সেখানে কিন্তু উনি কাজ করতে যাবেন না পারতপক্ষে। ওনার চলাফেরা হবে নিয়ন্ত্রিত। উনি শেষ রাতে ঠান্ডাতে যাওয়া অথবা কোনো এয়ার পলিউশনে গেলে তাহলে কিন্তু দেখা যায় যে সমস্যাটা বেড়ে যায়। সুতরাং এইসব জায়গায় পারতপক্ষে যাবেন না, মাস্কটা ব্যবহার করতে হবে, মাস্ক পরা কখনোই ভোলা যাবে না। ভ্যাকসিনটা খুবই জরুরি, এটাও কিন্তু কখনোই উনি বলবেন না যে আমি তো জানি না। নিয়মিত ভ্যাকসিন নিতে হবে। অনেকে যেটা করেন যে বিশেষ করে অ্যাজমা রোগীর ক্ষেত্রে হঠাৎ করে একটু ভালো হলেই চিকিৎসক সব ব্যবস্থাপনা বন্ধ করে দেন, নিজেই চিকিৎসক হয়ে যান। এটা করা যাবে না। ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছে জানতে চাইবো লাংয়ের কোনো রোগ আছে কিনা যেটা পারিবারিকভাবে রিলেটেড? ক্রনিক লাং ডিজিজ যেগুলোকে বলি, যে সমস্ত ক্রনিক লাং ডিজিজগুলো আছে, সব ডিজিজে পারিবারিক প্রভাব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বর্তমান বিশ্বে জিন নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং প্রতিটা ডিজিজের আপকামিং নতুন নতুন ইনফরমেশন আমরা পাচ্ছি, যাতে বোঝা যাচ্ছে যে এই ডিজিজের সাথে এই জিনের লিঙ্ক আছে এবং এটার সাথে পারিবারিক সম্পর্ক আছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যদি একজন প্যারেন্ট যদি এফেক্টেড থাকে, তার বাচ্চাদের মধ্যে 25%-এর ক্ষেত্রে অ্যাজমা হওয়ার একটা প্রবণতা থাকে। যদি দুইজনেরই অ্যাজমা থাকে, সেক্ষেত্রে সম্ভাবনাটা 50 ভাগে বেড়ে যায়, 25 ভাগ বেড়ে গিয়ে 50 ভাগে গিয়ে দাঁড়ায়। আবার যাদের মনোজাইগোটিক টুইন বলি, যে জোড়া বাচ্চা, যমজ বাচ্চা মনোজাইগোটিক, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্সেন্টেজটা অনেক বেশি যায়। এই ক্ষেত্রে বোঝা যায় যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে জিনের প্রভাব। ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহিনকে অনুরোধ করব অ্যালার্জিজনিত ফুসফুসের রোগ নিয়ে কিছু বলার জন্য। শরীর এক ধরনের কিছু কেমিক্যাল বা রাসায়নিক জিনিস লিবারেট করে। সেই লিবারেশনের ফলে শরীরে কিছু সিমটম তৈরি হয়,
যেটাই রোগের উপসর্গগুলো তৈরি করে অ্যালার্জিজনিত। আমরা যে সমস্ত রোগগুলোকে আজকে আলাপ আলোচনা করছি এদের একটা হচ্ছে প্রধান ব্রঙ্কিয়াল এজমা। ব্রঙ্কিয়াল এজমার মূল মেকানিজম হচ্ছে অ্যালার্জি। আমাদের শ্বাসনালী বা শ্বাসনালীর যে রাস্তাটা সেটা পরিবেশ বা কোনো জিনিসের উপর প্রতিক্রিয়া দেখায় ন্যারো হয়ে যায় এবং সিমটম তৈরি করে। আমরা যদি নাক থেকে চিন্তা করি, একটা মানুষের নাকে কোনো বিশেষ জিনিসের সংস্পর্শে আসলে নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকের থেকে সাইনাসের ইনফেকশন হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তার প্রাত্যহিক কার্যাবলী ব্যাহত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে নাকের অ্যালার্জি। তো আমাদের এইগুলা ক্ষেত্রে চেষ্টা করা উচিত যে কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন জিনিসের ক্ষেত্রে রোগীর অ্যালার্জি বা ব্যক্তি বিশেষের অ্যালার্জি হচ্ছে। যদি সেটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা এই অ্যালার্জি ঘটিত রোগগুলোকে প্রতিরোধ বা রোগীকে স্বস্তি দিতে পারি। আমাদের ফুসফুস সুস্থ রাখার উপায়গুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করব প্রফেসর ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি সাবেক বিভাগীয় প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি যে এয়ার ক্লিন রাখতে পারি আমার কিন্তু অর্ধেক লাং এমনি ভালো থাকবে আর কি, বিশেষ করে আউটডোর পলিউশন অ্যান্ড ইনডোর পলিউশন। এবং এই বায়ু দূষণের সাথে যে রোগগুলো জড়িত এর মধ্যে একটা সিওপিডি। যারা মিটপুরে যারা কাজ করছে, মিটপুর হাসপাতাল বা আশেপাশে যারা যান, দেখবেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে 3-4 জন লোক মিলে একটা জিনিস ভাঙতেছে, ওখান থেকে নির্গত হইতেছে সমানে পাথর এবং আমাদের সে সমানে নিঃশ্বাস গ্রহণ করতেছে আর কি। যেখান থেকে যে রোগটা হয় সেটা হলো সবচেয়ে কঠিন রোগ আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আলটিমেটলি যেটা খুব ভালো চিকিৎসা এই দেশে নাই। বিশেষ করে যদি অ্যাজমা পেশেন্ট থাকে সেই বাড়িতে কার্পেট না থাকেই ভালো। কার্পেটটাতে মাইট হয়, মাইট অ্যাজমাকে আরও প্রোভোকেট করে। ফুসফুসকে সুস্থ রাখতে হলে আমাদের নিজেকে থাকতে হবে, নিজের থেকে শুরু করে আর নিজের ঘরকে পরিষ্কার রাখতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং একটা ইম্পর্টেন্ট বিষয় ইমিউনাইজেশন। 2টা টিকা আমরা যেটা সিওপিডি অ্যাজমা রোগীতে, আমার মনে হয় এটা সবাইকে বয়স 50 পরে সবাইকে দেওয়া উচিত। একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, একটা নিউমোনিয়ার ভ্যাকসিন। বাংলাদেশে একমাত্র ইনসেপ্টা কোম্পানি। আমি বলতে চাই এই ভ্যাকসিনের দামটা এটা কিন্তু আমাদের যারা গরিব পেশেন্ট অনেকেই কিনতে পারেন, এটাকে সহনীয় পর্যায়ে আনার, বিশেষ করে ইনসেপ্টাকে বলবো যে এটা কমানো যায় কিনা। এটা যদি বলবো ফুসফুসকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম, এমনি যে ব্যায়াম করে তার শ্বাসের কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলো করলে পরে ফুসফুসকে অনেক সুস্থ রাখা যায়। সুষম খাদ্য গ্রহণ করলে পরে সবসময় প্রাণ খুলবে, হাসবেন, হাসলে ফুসফুসকে আরও সুন্দর রাখা যায়। অধ্যাপক ডাক্তার সাকিব মোহাম্মদ জাকিউল আলম, আপনার কাছে জানতে চাই যে সরকারি ব্যবস্থাপনায় আমাদের ফুসফুসের চিকিৎসা। আমরা জানি যে আমাদের সরকারি যে ব্যবস্থাপনায় যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা আমাদের 3টা ভাগে আমরা ইউজুয়ালি ভাগ করে থাকি। একটা হলো প্রাইমারি কেয়ার, আর একটা হলো সেকেন্ডারি কেয়ার অ্যান্ড টারশিয়ারি কেয়ার। এখন প্রাথমিক পর্যায়ে আমাদের যে প্রাইমারি কেয়ার চিকিৎসাটা সেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে সাধারণত ইউজুয়ালি আমরা প্রোভাইড করে থাকি। এখন ওখানে আমাদের যে ফুসফুসজনিত রোগের যে চিকিৎসার ব্যবস্থা সেটা আমরা সাধারণ ফুসফুস রোগের চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। সাধারণত নিউমোনিয়া অথবা অ্যাজমা বা সিওপিডি, সাধারণ যে চিকিৎসাগুলো বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, এগুলো চিকিৎসা আমরা সাধারণত ওখানে ডাক্তারের মাধ্যমে দিয়ে থাকি। এখানে কোনো রেসপিরেটরি আলাদা করে কোনো ইউনিট থাকে না। ওখানে সাধারণত মেডিসিন কনসালটেন্ট যারা আছেন তারা এই চিকিৎসাটা প্রোভাইড করেন এবং গভর্নমেন্টের যেই ওষুধ যেই থাকে বরাদ্দ থাকে সেইভাবে ওরা ওখানে চিকিৎসা পেয়ে থাকে। মেইন যে চিকিৎসাটা সেটা হয় হচ্ছে টিউবারকুলোসিস, যেটা ফুসফুসের যক্ষা রোগ বলি আমরা, সেটা চিকিৎসাটা হয় এবং সেটা রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে। সেখানে আমরা দুভাবে এটা নির্ণয় করি। একটা হলো যে মাইক্রোস্কোপের মাধ্যমে যক্ষার জীবাণু দেখা হয়, অথবা জিন এক্সপার্টের মাধ্যমে ওখানে ব্যবস্থা থাকা আছে। ওখান থেকে আমরা ডটস একটা সেন্টার থাকে, ওখান থেকে আমরা ডাইরেক্ট অবজারভেশন থেরাপি, ওখান থেকে আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেওয়া হয় এবং এটা আমাদের গভর্নমেন্ট থেকে এটা ফ্রি দেওয়া হয়। এই হচ্ছে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের। তারপরে আমরা সেকেন্ডারি কেয়ারে যেটা আমরা দেখি যেটা আমাদের চেস্ট ডিজিজ কিছু ক্লিনিক আছে জেলা লেভেলে, প্রায় বাংলাদেশে প্রায় অলমোস্ট 42টা চেস্ট ডিজিজ ক্লিনিক আছে। ওখানে বক্ষব্যাধি রিলেটেড সাধারণ রোগেরই চিকিৎসা দেওয়া হয় এবং এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট হিসাবেই দেওয়া হয়। এখানে আমরা জিন এক্সপার্ট মেশিন করে আমরা যক্ষার জীবাণু আমরা নির্ণয় করতে পারি। এবং লাস্ট অফ অল আমাদের কিছু রেফারাল, একটা যেটা সবচেয়ে বড় আমাদের যে NIDCH বলি আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ চেস্ট অ্যান্ড হসপিটাল, সেটা আমাদের ফাইনাল রেফারাল এখানে। সেখানে সমস্ত কমন আনকমন সমস্ত ডিজিজের এখানে চিকিৎসা আমরা দিয়ে থাকি। আমাদের বক্ষব্যাধি চিকিৎসায়, লাং চিকিৎসায় সার্জারির একটা রোল অপরিসীম। অনেক সময় রোগীরা ঝুঁকিতে পড়ে যায়, লাং ক্যান্সার রোগী অপারেশন করাতে দেরি করে ফেলে, ছড়িয়ে যায়, সমস্যায় পড়ে যায়। এই বিষয়গুলো আমি আজকে জানতে চাইব আমাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আনারুল আনাম কিবরিয়া স্যারের কাছে। যক্ষা রোগের ওষুধেই ভালো হয়, আমরা এটা সব স্লোগানটা সব জায়গায় দেখতে পাই এবং এটি সর্বাংশে সত্য। যদি যথাসময় এবং যথাযথভাবে
এবং সঠিক সময় পর্যন্ত যদি যক্ষ্মা রোগীরা চিকিৎসা নেন তাহলে ওষুধেই ভালো হয়। কিন্তু কখনো কখনো এমন একটি পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে যক্ষ্মা রোগীর চিকিৎসার জন্য অপারেশনের দরকার হয়। তার মধ্যে একটি হচ্ছে যে যখন যক্ষ্মা রোগ হয় তখন অনেক সময় ফুসফুসের ভিতরে একটি গর্ত বা ক্যাভিটি তৈরি হয়, এবং এই ক্যাভিটিটা যদি কখনো চলে না যায় সেই ক্যাভিটি কিছু জটিলতার সৃষ্টি করতে পারে। তার মধ্যে একটি জটিলতা হচ্ছে ওখানে যদি যক্ষ্মার জীবাণু থেকে যায় সব সময়, তাহলে সেই যক্ষ্মা থেকে নিরাময় পাওয়া সম্ভব হয় না। এটাকে আমরা বলি পারসিস্টেন্টলি পজিটিভ ক্যাভিটি। তো তখন সেই ক্যাভিটিটাকে অপারেশন করে সরিয়ে দিতে হয়, এটা একটি চিকিৎসা। আরেকটি চিকিৎসা হচ্ছে আপনার যখন এমডিআর টিবি বলে, যেটাকে আমরা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বলে থাকি, যদি একদিকের ফুসফুসে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা হয়ে থাকে এবং সেটা যদি ঔষধে নির্মূল করা না যায়, তখন আমরা অপারেশন করে সেই ফুসফুসটাকে সরিয়ে দেই। একটি মাত্র স্বাভাবিক সুস্থ ফুসফুস নিয়ে কিন্তু বেঁচে থাকা সম্ভব। আমাদের দেশে থোরাসিক সার্জনদের একটু বড় চ্যালেঞ্জ হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীরা সবসময় আমাদের কাছে একটু দেরিতে আসে। দেরিতে আসার ফলে আমরা আর সেই রোগীকে অপারেশন করতে পারি না। সারা বিশ্বে যেমন একটি শীর্ষ প্রাণঘাতী ক্যান্সার ফুসফুসের ক্যান্সার, আমাদের দেশেও কিন্তু একটা শীর্ষ প্রাণঘাতী ক্যান্সার ফুসফুসের ক্যান্সার। তাকে যথাযথভাবে চিকিৎসার ভিতরে নিয়ে আসাটা আমাদের জন্য খুবই জরুরি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই আমাদের লাং ডিজিজের ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা বা আপনাদের নতুন নতুন যে আপনাদের ওষুধ আপনারা আনছেন সেই বিষয়গুলো একটু বিস্তারিত বলার জন্য আমি অনুরোধ করবো মিজানুর রহমান, জিএম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। হার্ট ডিজিজের মতো লাং ডিজিজের ক্ষেত্রেও এখন আমাদের অনেক রোগীদেরকে বাইরে যেতে হচ্ছে না এবং ভবিষ্যতে তো আরও হবে না। তার অন্যতম কারণ তো আসলে আপনারা যারা ফিজিশিয়ান আছেন, এবং এই অনেক আমাদের আরেকজন স্যার বলেছেন যে আমাদের প্রাইমারি ইভেন টার্সিয়ারি লেভেল পর্যন্ত স্ট্রাকচারটা কীভাবে সেট করা আছে, যার কারণে স্বাস্থ্যসেবাটা মানুষের জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে এবং চিকিৎসকরা আপনারা এটা মেইন রোল প্লে করছেন। তো এর সাথে আসলে এই বাইরে না যাওয়ার ক্ষেত্রে যাতে প্রবণতাটা বন্ধ হয়, এর ক্ষেত্রে আরেকটা তো আসলে ভূমিকা রাখতে পারে ওষুধ। সো আমাদের ইনসেপ্টার জার্নির একদম প্রথম দিককার একটা ওষুধ হচ্ছে কিন্তু মন্টেলুকাস্ট। আমরা এটা বাংলাদেশে প্রথম লঞ্চ করেছিলাম সেই 2001-2 সালের দিকে। সো এটা ইনসেপ্টার জন্মই হয় 2001 সালে। সো ইটস আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোডাক্ট যেটা আমরা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করি, এবং জানেন এখন সম্ভবত লাং ডিজিজের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ওষুধ মন্টেলুকাস্ট। সো ইট ওয়াজ আওয়ার কমিটমেন্ট, এবং এটা আমাদের এখনও কন্টিনিউ আছে। এবং তার ফলশ্রুতিতে আমরা বর্তমানে যে ওষুধগুলো লঞ্চ করছি তার মধ্যে একটা শুধুমাত্র অ্যাজমা, সিওপিডি কিংবা টিউবারকুলোসিস না, কিছু রেয়ার ডিজিজ যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ প্লাস হচ্ছে ইভেন লাং ক্যান্সার। আমাদের কিন্তু ইনসেপ্টার ভ্যাকসিনের কথা আপনারা অনেকেই বলেছেন, ভ্যাকসিনটা তো ডেফিনেটলি এটা আসলে মোর দেন এ প্রোডাক্ট মেডিসিন, ইটস এ হাউস হোল্ড আইটেম, আসলে একটা কমোডিটি হয়ে গেছে। আমরা যেমন অনেক ওষুধ আপনার জেনারেল প্রমোশনে দিতে পারি না, আপনাদের একটা মেডিকেল জার্নালই দিতে পারি, কিন্তু সব জায়গায় দিতে পারি না। কিন্তু ভ্যাকসিনটা কিন্তু পারি, কারণ সরকারও চায় যে ভ্যাকসিনটা হচ্ছে একটা ওষুধ না, এটা একটা প্রিভেন্টিভ। সো ওষুধ যাতে না লাগে তার জন্য এইটা, সুতরাং এইটার কিন্তু মাস মিডিয়াতেও, সুতরাং এই ভ্যাকসিনটা হচ্ছে মানুষের মুখে মুখে ছড়ায় যায়। আমরা স্যাররা বলেছেন যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন আমরা এনেছি, এবং ভবিষ্যতে আমরা আরও প্রয়োজনীয় ভ্যাকসিন আনবো। আরেকটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা আনছি, সেটা হচ্ছে লাং ক্যান্সারের জন্য যে ওষুধগুলো, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি, মনোক্লোনাল অ্যান্টিবডি এবং টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস, যেগুলো আপনারা টিনিপস বলেন। এ ধরনের প্রচুর টার্গেটেড থেরাপিও কিন্তু ইনসেপ্টা বাংলাদেশ মার্কেটে ইন্ট্রোডিউস করেছে বেশ কয়েক বছর, এবং ভবিষ্যতেও করবে। এর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে ওষুধটার দাম ছিল 1-1.5 লাখ, সেটা হয়ে যাচ্ছে 20-30 হাজার টাকায়। কারণ আমরা ইনসেপ্টটা বিশ্বাস করি, আমি যদি একটা ওষুধ দিই আসলে এটা সলিউশন না, আনলেস ইট ইজ অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবিলিটি না থাকলে আসলে সলিউশন হয় না। বর্তমানে অফিসিয়ালি একটা ড্রাগ অ্যাপ্রুভাল পেতে যাচ্ছে ফর স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া তো মেইনলি আসলে বেসিক্যালি একটা ডিভাইস, এবং আপনারা একটা ডিভাইস আছে, আর একটা হচ্ছে সার্জারি মেইনলি, কিন্তু একটা মেডিকেশনও কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে আপনার স্মল মলিকুল, এটা হচ্ছে আপনার সেমাগ্লুটাইড এবং টিজাপাটাইড। এটা কিন্তু GLP-1 অ্যানালগ। এটা মেইনলি কাজ করে ওবেসিটি কমানোর মাধ্যমে, এবং দিস ইজ সাচ এ ওয়ান্ডারফুল ম্যাজিক পিল। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা ভেরি আমি ধারণা করছি আগামী 2-3 মাসের মধ্যে FDA এর অ্যাপ্রুভাল পেয়ে যাবে ফর দ্য ট্রিটমেন্ট অফ স্লিপ অ্যাপনিয়া।
তো আপনাদের এই ওষুধটার আরেকটা মেইন ইউজ হচ্ছে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য এবং ওবেসিটি ম্যানেজমেন্টের জন্য। সেটা অলরেডি ইনসেপ্টটা লঞ্চ করেছে এবং আগামী ভবিষ্যতে যখন এটার অ্যাপ্রুভাল পেয়ে যাবে ফর স্লিপ অ্যাপনিয়া, তখন কিন্তু আমরা স্লিপ অ্যাপনিয়াতেও এই ওষুধটার প্রমোশন নিয়ে আপনাদের কাছে আসবো, সো দ্যাট আপনারা যদি মনে করেন আপনাদের পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারে। সুতরাং স্লিপ অ্যাপনিয়ারও কিন্তু সলিউশন অলরেডি আছে, শুধুমাত্র এফডিএ অ্যাপ্রুভাল দিলে এটাও আমরা অফিসিয়ালি প্রমোট করব। তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় ফার্মাসিউটিক্যাল মার্কেট শুধু ইনসেপ্টা না, সবাই চেষ্টা করে যাচ্ছে এবং সবার চেষ্টায় আপনাদের পাশে থেকে আপনাদের রোগীরা যাতে একটি এফেক্টিভ, সেফ অ্যান্ড এফোর্ডেবল ওষুধ পায়, তার চেষ্টা আমাদের সারা জীবন অব্যাহত থাকবে। এই গোল টেবিলে যে আমাদের যে আলোচনাগুলো হলো, এগুলো কনক্লুড করার জন্য আমি আমাদের স্বনামধন্য বক্ষব্যাধি চিকিৎসক প্রফেসর ডক্টর আলী হোসেন স্যারকে অনুরোধ করব। আমাদের দেশে বক্ষব্যাধি চিকিৎসার জন্য ইকুয়ালি কোয়ালিফাইড ফিজিশিয়ানরা আছে এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ওষুধও তৈরি করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের বাজেট। সত্যিকার অর্থে হেলথ সেক্টরে আমাদের বাজেট একেবারেই কম এবং পৃথিবীর যে 10টা দেশে সর্বনিম্ন বাজেট দেওয়া হয়ে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একটা কথা হচ্ছে যে আমাদের হেলথ সেক্টরে চিকিৎসা নিতে হলে মাথাপিছু দরকার হচ্ছে প্রতি বছর $88, কিন্তু আমাদের দেশে বরাদ্দ হচ্ছে $58 এবং সেই $58ও কিন্তু দিতে হয় রোগীর পকেট থেকে। সুতরাং যেই ক্রনিক ডিজিজগুলো আছে, যেগুলো সবাই যে আলোচনা করলেন, অ্যাজমা, সিওপিডি, ইন্টেস্টাইনাল লাং ডিজিজ, যেগুলোতে দিনের পর দিন রোগী ভুগছে, তাদেরকে কিন্তু এই পকেটের পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়। তাদের পক্ষে ওষুধ কেনা সত্যি করতে ডিফিকাল্ট। সুতরাং আমরা যে আজকে আলোচনা করলাম, আমাদের রিকমেন্ডেশনটাকে, আমাদের রিকমেন্ডেশন হবে এই যে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে বাজেট অবশ্যই বরাদ্দ করতে হবে, এর কোনো বিকল্প নেই। দ্বিতীয় হচ্ছে সকল পপুলেশনকে, প্রত্যেকটা পেশেন্টকে ইন্স্যুরেন্সের কভারে আনতে হবে, কারণ পকেট থেকে পয়সা দিয়ে দিনের পর দিন চিকিৎসা করা কারো পক্ষেই সম্ভব না এবং পৃথিবীর কোনো উন্নত দেশেই এটা করা হয় না। তা আমার আবেদন থাকবে এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের পেশেন্টরা সাশ্রয় মূল্যে তাদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা নিতে পারে, এবং তাইলেই কিন্তু আমরা একটা সুস্থ জাতি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস সবার জন্য, এই বিষয়গুলো আমরা জানলাম। প্রথম যে বিষয়টি আসে এয়ার পলিউশন, বায়ু দূষণ প্রতিরোধ করার জন্য প্রথমে আমাদের যেটা নিজেদেরকে করতে হবে, আমরা সবাই মাস্ক ব্যবহার করব। এবার আসেন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সেখানে ড্রেস কোড, মাস্ক বাধ্যতামূলক করা উচিত, সেটা আজকের আমাদের সুপারিশ। পাশাপাশি যেটা সংক্রামক রোগ, সেই রোগগুলোর চিকিৎসা যত দ্রুত সম্ভব ততই সংক্রমিত হওয়ার ঝুঁকিটা কমে যায়। তো এই বিশুদ্ধ বায়ু, সুস্থ ফুসফুস সবার জন্য আজকের আমরা যে গোল টেবিল বৈঠকে যে সারসংক্ষেপ পেলাম, যে পরামর্শ পেলাম, সে পরামর্শ মেনে চললে নিশ্চয়ই আমাদের ফুসফুস ভালো থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।